সরকারি চাকরিতে কোটা না রাখার সুপারিশ সংস্কার কমিটির মন্ত্রিসভায় অনুমোদনের পর আগামী মাসে প্রজ্ঞাপন। আন্দোলনকারীরা ইতিবাচক বললেও কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা। বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে আনতে দেশে বিদেশে অনলাইন স্বাক্ষর কর্মসূচির উদ্বোধন। ওবায়দুল কাদের বললেন, হত্যাকারীদের পালানোর সব ব্যবস্থাই করেছিলেন জিয়াউর রহমান। মহাসচিবের আমন্ত্রণে জাতিসংঘ সফর, কথা হয়েছে দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে। নিউ ইয়র্ক থেকে ফিরে জানালেন মির্জা ফখরুল, দেখা করেছেন তারেক রহমানের সঙ্গেও। হাওয়া ভবনের মদদ ছাড়া 21শে আগস্ট গ্রেনেড হামলা চালানো সম্ভব ছিল না, দাবি রাষ্ট্রপক্ষের আইনজীবী। রায়ের তারিখ ঘোষণা হতে পারে মঙ্গলবার। দেখছিলেন শিরোনাম। প্রবাসী সময়ের সঙ্গে আছি আমি কামরুল হাসান সবুজ। সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে থাকছে না কোটা পদ্ধতি। সরকারের প্রথম ও দ্বিতীয় শ্রেণীর চাকরিতে নিয়োগের ক্ষেত্রে মেধা তালিকায় নিয়োগ দিতে হবে জানিয়ে কোটা সংস্কার সংক্রান্ত উচ্চ পর্যায়ের কমিটির প্রধান মন্ত্রিপরিষদ সচিব স্পষ্ট করে বলেছেন, কোটা পদ্ধতি সম্পূর্ণরূপে বাতিল হচ্ছে। সোমবার দুপুরে মন্ত্রিসভার বৈঠকের পর সচিবালয় সাংবাদিকদের তিনি জানান, এ সংক্রান্ত রিপোর্টটি মন্ত্রিসভা অনুমোদন দিলে আগামী মাসেই প্রজ্ঞাপন জারি করবে সরকার। সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন শিক্ষাবিদরা। সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোটা পদ্ধতির সংস্কার চেয়ে গেল মার্চ এপ্রিলে রাজপথ জুড়ে আন্দোলনে ছিলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মেধা তালিকা মাফিক নিয়োগের দাবির পাশাপাশি তাদের চাওয়া ছিল বিদ্যমান কোটা পদ্ধতির আমূল সংস্কার। শিক্ষার্থীদের এই আন্দোলন আমলে নিয়েছিল সরকার। মন্ত্রিপরিষদ সচিবকে প্রধান করে বিষয়টি পর্যালোচনা ও বিশদভাবে যাচাইয়ের জন্য গেল 2রা জুলাই উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়। বলা হয়, এই কমিটির সুপারিশের ভিত্তিতেই চূড়ান্ত হবে কোটা পদ্ধতি রাখা কিংবা বাতিল নিয়ে সরকারের নীতিগত অবস্থান। সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হয় কোটা পর্যালোচনায় গঠিত উচ্চ পর্যায়ের কমিটির রিপোর্ট। ওই কমিটির নেতৃত্বে থাকা মন্ত্রিপরিষদ সচিব এই প্রতিবেদন প্রধানমন্ত্রীর হাতে তুলে দেওয়ার কথা জানিয়ে বলেন, নবম থেকে 13তম গ্রেড অর্থাৎ সরকারের প্রথম ও দ্বিতীয় শ্রেণীর নিয়োগে কোনো কোটাই থাকছে না। আমাদের ফাইন্ডিংস হলো যে নবম গ্রেড থেকে 13 গ্রেড পর্যন্ত, অর্থাৎ আগের যে দ্বিতীয় বা প্রথম শ্রেণী বলে যা বলা হতো, মানে 9 থেকে 13 গ্রেড পর্যন্ত যে প্রাথমিক নিয়োগ হয় সেই নিয়োগে কোনো কোটা থাকবে না। এটা ক্যাবিনেটে উপস্থাপিত হবে। নেক্সট ক্যাবিনেট হয়তো আগামী মাসের প্রথম সপ্তাহে হবে। ক্যাবিনেট হলে ক্যাবিনেট পাশ করে দিলে প্রজ্ঞাপন জারি হয়ে যাবে। মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে অনুষ্ঠিত ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, 30% মুক্তিযোদ্ধা কোটার বিষয়ে উচ্চ আদালতের নির্দেশনা থাকলেও সরকারের নির্বাহী সিদ্ধান্তে তা বাতিল হলে নীতিগত কোনো সংকটের আশঙ্কা নেই। আমরা আইন বিশেষজ্ঞদের মতামত দিয়েছি, তারা বলছেন যে এটা গভর্নমেন্টের যেহেতু পলিসি ডিসিশন, এটা আদালতের রায়কে স্পর্শ করবে না। সচিব থেকে একেবারে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পর্যন্ত এই 13 গ্রেডের নিয়োগে কোনো মেধাভিত্তিতে হবে। সমাজের অনগ্রসর অংশ ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য কোটা সংরক্ষণের ইঙ্গিত প্রধানমন্ত্রীর তরফ থেকে এলেও সে বিষয়ে কোনো ব্যবস্থা থাকছে কিনা এমন প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব আবারও সাফ জানিয়ে দেন, কোনো কোটাই প্রযোজ্য হবে না। এদিকে কোটা বাতিলের এই সুপারিশকে শিক্ষাবিদরা স্বাগত জানিয়ে বলছেন, ক্ষুদ্র নৃগোষ্ঠী সহ নারী ও সমাজের পশ্চাৎপদ অংশের জন্যও বিশেষ ব্যবস্থা রাখার বিষয়ে আরও বিবেচনা করতে পারে সরকার। কোটা পদ্ধতি বাতিল করার জন্য যে সুপারিশ, আমি এই সুপারিশকে স্বাগত জানাই। একই সঙ্গে বলবো, যাদের জন্য কোটা পদ্ধতি চালু রয়েছে বিনা পয়সায় প্রশিক্ষণের ব্যবস্থা করি, তারা চাকরি পাবে অন্যান্য নাগরিকদের সমকক্ষ হয়ে। যারা কিনা অনগ্রসর আছেন বা আদিবাসী আছেন, প্রতিবন্ধী আছেন, বাংলাদেশে তারা এমন পর্যায়ে চলে আসেনি যে তারা সহজেই প্রথম শ্রেণীর চাকরিগুলোতে তারা ঢুকতে পারে অনায়াসেই। সে কারণে আমি বলবো যে এই বিষয়গুলি আসলে একটু বিবেচনায় নেওয়া প্রয়োজন। তাদের দাবি, সমাজের সব অংশই কম বেশি অগ্রসর হয়েছে, সরকারের তরফ থেকে এমনটি বলা হলেও বাস্তবতা ভিন্ন। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। এদিকে কোটা ইস্যুতে প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আন্দোলনকারীরা। এ সময় কোটা সংস্কার পর্যালোচনা কমিটির সুপারিশকে ইতিবাচকভাবে দেখার কথাও জানান তারা।
নবম গ্রেড থেকে 13তম গ্রেড পর্যন্ত সেটি বাতিলের যে আপনার প্রতিবেদন জমা দিয়েছে সেটাকে আমরা ইতিবাচকভাবে নিচ্ছি। পাশাপাশি আমরা এটাও দাবি জানাচ্ছি যে এর পরবর্তী যে গ্রেডগুলো রয়েছে সেখানে সহনীয় সংস্কার যাতে করা হয়। আমরা প্রজ্ঞাপন যে পর্যন্ত ছাত্র সমাজের যে কাঙ্ক্ষিত দাবি প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে। বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি নূর চৌধুরীকে ফিরিয়ে দিতে কানাডা সরকারের কাছে অনলাইনে গণস্বাক্ষর অভিযান শুরু করেছে গৌরব ৭১ নামে তরুণদের একটি সংগঠন ও কানাডা প্রবাসী বাংলাদেশিরা। কানাডার বাংলাদেশ মিশনের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে সোমবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে কর্মসূচির উদ্বোধন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বঙ্গবন্ধুকে হত্যায় মদদ দিয়েছেন জিয়াউর রহমান। কানাডা প্রতিনিধি শরীফ ইকবাল চৌধুরীকে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আজহার লিমন। ৪৩টি বছর পেরিয়েছে। জাতির কালো অধ্যায়ের রচনা করেছিল যারা, এরই মধ্যে সাজা কার্যকর হয়েছে অনেকেরই, কিন্তু এখনো ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছেন দণ্ডপ্রাপ্ত আরও ৬ খুনি, যার মধ্যে রয়েছে বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি নূর চৌধুরী। মৃত্যুদণ্ড বিরোধী অবস্থানের কারণে দ্বিপক্ষীয় নানা প্রচেষ্টার পরও যাকে ফেরত দিচ্ছে না কানাডা সরকার। এমন প্রেক্ষাপটে তরুণদের সংগঠন গৌরব ৭১ আর কানাডা প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে অনলাইনে এ গণস্বাক্ষর অভিযান। অংশগ্রহণকারীরা বলছেন, জাতির জনকের বাকি খুনিদের দণ্ড কার্যকরের দাবিকে বৈশ্বিক রূপ দিতেই এই প্রয়াস। তিনি কানাডায় আছেন, কানাডার সরকারের উচিত যে আমাদের দেশে তাকে হস্তক্ষেপ করা। বঙ্গবন্ধুর সেই শোককে হয়তো আমরা সম্পূর্ণভাবে কাটিয়ে উঠতে পারবো না, কিন্তু কিছুটা লাঘব করতে পারবো যদি নূর চৌধুরীর মতো খুনিকে বাংলাদেশে এনে সুষ্ঠু বিচারের মাধ্যমে এবং সরাসরি তাকে ফাঁসি দেওয়ার মাধ্যমে যদি আমরা বিচারটা কার্যকর করতে পারি। কানাডার বাংলাদেশ মিশনের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে কর্মসূচির উদ্বোধন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বাকি খুনিদের দেশে ফিরিয়ে আনার ব্যাপারে সরকারের প্রচেষ্টার অগ্রগতি জানান তিনি। বলেন, জাতির জনকের খুনিদের নিরাপদে দেশ ছাড়ার সুযোগ করে দিয়েছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা। আমি বারবার একই প্রশ্ন করছি, বিএনপির নেতৃত্বের কাছে কেন ইন্ডেমনিটি অধ্যাদেশ জারি করা হয়েছে? কানাডার একটা আইন আছে, সেটা হচ্ছে তাদের আইনটা হচ্ছে কাউকে মৃত্যুদণ্ড দেওয়ার বিধান আইনে নেই, যে কারণে এই আইনটিকে শিথিল করে নূর চৌধুরীকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে কানাডা একটা মামলাও বাংলাদেশ সরকার করেছে। iPetitions.com নামের ওয়েবসাইটে গিয়ে নূর চৌধুরী নামে সার্চ দিলে পাওয়া যাবে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বরাবর দায়ের করা গণস্বাক্ষর অভিযানের অনলাইন লিংক, যেখানে নাম ও ইমেল নম্বর দিয়ে স্বাক্ষর করা যাবে পিটিশনের পক্ষে। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মহাসচিবের আমন্ত্রণেই তিনি জাতিসংঘে গিয়েছিলেন। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জাতিসংঘের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির সঙ্গে আলোচনা হয়েছে। সোমবার রাতে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে দলীয় স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা জানান। তিনি তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন বলেও জানান। জাতিসংঘের মহাসচিবের আমন্ত্রণে আমি জাতিসংঘে গিয়েছিলাম। যেহেতু কাফি আনান সাহেবের ফিউনারাল ছিল, উনি চলে গিয়েছিলেন। আমরা জাতিসংঘের যিনি দায়িত্বপ্রাপ্ত ছিলেন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল, তার সঙ্গে কথা বলেছি। তার কাছে আমরা বর্তমান দেশের রাজনৈতিক পরিস্থিতি এটা আমরা বলেছি এবং তারা কিছু এই ব্যাপারে জানতে চেয়েছে, সেগুলো আমরা জানিয়েছি। জাতিসংঘের চার্টারের মধ্যে পরিষ্কার বলা আছে যে সদস্য দেশের সরকার, বিরোধী দল, রাজনৈতিক দল, ব্যক্তি, সংগঠন যে কেউ যে তাদের বিষয়ে যে কোনো বিষয় উত্থাপন করতে পারে। আমাদের অ্যাক্টিভ চেয়ারম্যান সাহেবের সঙ্গে তো আমার দেখা হয়েছে, আলোচনা হয়েছে দেশের পরিস্থিতি সম্পর্কে। আগামী নির্বাচন শান্তিপূর্ণ করতে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সোমবার সকালে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের এক অনুষ্ঠানে শান্তিপূর্ণ নির্বাচনের জন্য প্রায় 400 রাজনীতিবিদ শপথ নেন। এ সময় সুষ্ঠু নির্বাচনের জন্য সব রাজনৈতিক দলের অংশগ্রহণের সমান সুযোগ রাখার উপর জোর দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ও ব্রিটিশ হাইকমিশনার। শান্তি জিতলে জিতবে দেশ, এই স্লোগানে বেসরকারি সংস্থা ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল আয়োজিত শান্তিপূর্ণ নির্বাচনী প্রচারণা বিষয়ে কর্মসূচিতে অংশ নেন 40টি জেলা থেকে আসা আওয়ামী লীগ ও বিএনপির প্রায় 400 নেতা।
এতে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ও যুক্তরাজ্যের হাই কমিশনার। তারা বাংলাদেশের গণতন্ত্রকে এগিয়ে নিতে পাশে থাকার কথা বলেন। আসছে নির্বাচনে কোনো রকম ভয়ভীতি আর বাধা বিপত্তি ছাড়াই সবার সমান সুযোগ নিশ্চিত করার কথাও বলেন তারা। রাজনৈতিক দলগুলোর কর্মী সমর্থকদের অবশ্যই নিজেদের রাজনৈতিক মতামত প্রকাশ, প্রচারণা চালানো এবং ভয়ভীতি, প্রতিশোধ বা জবরদস্তিমূলক বিধিনিষেধ ছাড়া শান্তিপূর্ণ সভা সমাবেশ করার স্বাধীনতা থাকতে হবে। নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সবাইকে আমরা সহায়তা করতে চাই, যাতে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়। আমরা আশা করি সবাই সহিংসতাকে না বলবেন, শান্তির পক্ষে দাঁড়াবেন। সর্বস্তরে শান্তি বজায় রাখতে ন্যায় বিচারের প্রতি গুরুত্ব দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। ন্যায় বিচার ছাড়া শান্তি সম্ভব নয়। শুধুমাত্র শান্তিপূর্ণ নির্বাচনই নয়, দরকার শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশও, যেখানে সবাই সমান সুযোগ পাবে। অনুষ্ঠানে সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে আওয়ামী লীগ কখনো পিছপা হবে না বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ.টি. ইমাম। সুষ্ঠু, অবাধ, সকলের কাছে গ্রহণযোগ্য এবং সেই সঙ্গে স্বচ্ছ এই নির্বাচন আমাদের প্রতিজ্ঞা। আমরা আশা করি আমাদের দলের এবং আমাদের সরকারের তরফ থেকে এই ব্যাপারে আমরা কখনো পিছপা হব না, অতীতেও হইনি, ভবিষ্যতেও হব না। অনুষ্ঠানে সবাই এক সুরে শপথ নেন শান্তির পক্ষে। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। নতুন জোট গড়ার পর সপ্তাহ না যেতেই জামায়াতে ইসলামী ইস্যুতে বিভক্তি দেখা দিয়েছে যুক্তফ্রন্ট ও জাতীয় ঐক্য প্রক্রিয়ায়। ঐক্য প্রক্রিয়ার আহ্বায়ক ডক্টর কামাল হোসেন বলছেন, জামায়াত থাকলে জোট হবে না, কিন্তু তার এই কথাকেই শেষ কথা মনে করছেন না জোটের অন্য নেতারা। বিএনপি বলছে, জামায়াতকে বাদ দিয়ে জোট গঠনের কোনো প্রস্তাব এখনো তাদের দেয়া হয়নি। এহসান জুয়েলের রিপোর্ট। প্রক্রিয়া শুরু বেশ আগে থেকেই, ঘটা করে। এর মধ্যে বিকল্পধারার ডাক্তার বদরুদ্দোজা চৌধুরী, জাতীয় সমাজতান্ত্রিক দলের আসম আব্দুর রব, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মিলে যুক্তফ্রন্ট এবং গণফোরামে ডক্টর কামাল হোসেন আলাদা করে জাতীয় ঐক্য প্রক্রিয়ার আহ্বান জানান। এই চার দল শনিবার আনুষ্ঠানিকভাবে যুক্তফ্রন্ট ও জাতীয় ঐক্য প্রক্রিয়ার ব্যানারে ঘোষণা করেন 9টি লক্ষ্য ও 5 দফা দাবিমালা। ঘোষিত লক্ষ্যে প্রত্যক্ষ বা পরোক্ষ স্বাধীনতা বিরোধীদের সঙ্গে কাজ না করার অঙ্গীকার করা হলেও সপ্তাহ না যেতেই এখন জামায়াত ইস্যুতে বিভক্ত বক্তব্য এই জোটের নেতাদের। আমরা তো ক্লিয়ারলি বলছি, জামায়াতের সঙ্গে আমাদের কোনো জোটের সম্ভাবনা নাই। বিএনপি আমাদের অবস্থানটা তাদের জানা আছে, তারা নিজেও মনে মনে ঠিক করবে যে তারা এই জোটে অন্তত জামায়াতকে সঙ্গে তাদের পাশে থাকবে না। জামাত তো একটা নিবন্ধিত দল নয়, আমি একটা নির্বাচনের জন্য, সুষ্ঠু নির্বাচনের জন্য লড়াই করছি, সেখানে জামাত এখন আসতেও পারবে না। এইটাকে ইস্যু করে ঐক্যটার ক্ষতি করতে চাই না। এদিকে 20 দলীয় জোট বলছে, জামায়াত ইস্যুতে এখনো তাদের কিছু জানায়নি নতুন এই জোট। আর আওয়ামী লীগ মনে করে জামায়াতের সাথে বন্ধুত্ব হতে পারে একমাত্র স্বাধীনতা বিরোধীদেরই। আমাদের সঙ্গে কোনো আলোচনা, এরকম কোনো আপত্তির বিষয় আসে নাই এখনো। এটা যখন আসবে তখন আলোচনা দেখা যাবে আর কি। জামাত এখনো জোটে আছে। আমাদের স্বাধীনতা বিরোধী যে চক্র, তারা পথ দেখে নিয়ে গেছে পাকিস্তানিদের বিভিন্ন জায়গায়। সুতরাং জামাতের সাথে কোনো ধরনের নির্বাচন বা যে কোনো ব্যাপারে একসঙ্গে কাজ করার কোনো অবকাশ আছে বলে আমি মনে করি না। মুখে নিবন্ধন না থাকার অজুহাত দেখানো হলেও আদর্শের জায়গা থেকে জামায়াতকে এ ছাড়ের কারণ হতে পারে ক্ষমতায় যেতে দলটির ভোটাররা, এমনটি মত রাজনৈতিক বিশ্লেষকদের। দল হিসেবে তাদের নিবন্ধন নেই, তারা নির্বাচন করতে পারবে না। তাদেরকে নিয়ে এত কথা কেন হচ্ছে আমি নিজেও এটা বুঝি না। ভোটের রাজনীতিতে তাদের যারা ভোটার, তারা তো দেশের মধ্যে আছে, হ্যাঁ, অতএব সেটাকে তো আর কেউ উপেক্ষা করতে পারবে না। ওদের সাপোর্টটা পাওয়া যে কোনো দলের জন্য দরকার। জামায়াত ইস্যু স্পষ্ট করে মূলধারার বড় কোনো রাজনৈতিক জোটের সঙ্গে যেতে না পারলে এই যুক্তফ্রন্ট জাতীয় ঐক্য প্রক্রিয়ার ভবিষ্যৎ ঐক্য এবং লক্ষ্য শেষ পর্যন্ত কতদূর যায় সেটাও আগ্রহের জায়গায় থাকছে রাজনৈতিক বিশ্লেষকদের। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। দলীয় সরকারের অধীনেও দেশে জাতীয় নির্বাচন সুষ্ঠু হওয়া সম্ভব বলে মনে করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, টিআইবি। সোমবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে মাইডাস সেন্টারে রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহার ও শুদ্ধাচার বিষয়ক এক সংবাদ সম্মেলনে সংস্থাটির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান কথা বলেন। দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন করতে হলে প্রত্যেকটি রাজনৈতিক দলের অংশগ্রহণমূলকভাবে দায়িত্ব নিতে হবে বলেও মত দেন তিনি।
নির্বাচনে যারা অংশগ্রহণকারী দল তাদের সকলের মধ্যেই এই অংশগ্রহণমূলক নির্বাচনের প্রতি শ্রদ্ধাশীলতা থাকবে এবং সেই শ্রদ্ধাবোধ থেকেই সকলে নির্বাচনে সকলের জন্য সমান সুযোগ তৈরি করার জন্য দায়িত্বটা পালন করবেন। নির্বাচন শুধুমাত্র নির্বাচন কমিশন করে না, নির্বাচন কমিশনকে অন্য যারা সহায়ক শক্তি হিসেবে কাজ করে তাদের মধ্যে আমরা সাধারণত ধরে থাকি প্রশাসন, আইন প্রয়োগকারী সংস্থা ইত্যাদি, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকাটা কিন্তু পালন করে রাজনৈতিক দলগুলো, এবং সেখানে যদি তাদের দায়িত্বশীল ভূমিকা থাকে তাহলে কিন্তু এটা সম্ভব। বিএনপি জোট সরকারের আমলে হাওয়া ভবন থেকে মদদ দেয়া না হলে ২১শে আগস্ট গ্রেনেড হামলা চালানো সম্ভব হতো না বলে মন্তব্য করেছে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। সোমবার দুপুরে মামলার যুক্তি খণ্ডন পর্বে মন্তব্য করেন তারা। এছাড়া ৮ আসামির জামিন বাতিলের লিখিত আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। মঙ্গলবার এ মামলার রায়ের জন্য দিন ধার্য হবে বলেও জানিয়েছেন আইনজীবীরা। এদিকে মামলার অধিকতর তদন্তের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন আসামি পক্ষের আইনজীবীরা। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। সোমবার দুপুরে আদালতে যুক্তি খণ্ডন পর্বে অসমাপ্ত বক্তব্য রাখেন রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি সৈয়দ রেজাউর রহমান। মামলার সাক্ষ্য গ্রহণ ও যুক্তিতর্কে যথেষ্ট সাক্ষ্য এবং তথ্য প্রমাণ দিয়ে অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছেন বলে দাবি করেন তিনি। বলেন, ২১শে আগস্ট হামলার জন্য পরিকল্পনা থেকে বাস্তবায়ন পর্যন্ত 10টি স্থান ব্যবহার করা হয়েছে। এছাড়া অনুমতি না নিয়ে হামলার আলামত হিসেবে জব্দ হওয়া অবিস্ফোরিত গ্রেনেড ধ্বংস করার বিষয়গুলো আদালতে তুলে ধরেন। মামলা এগিয়ে নিতে অব্যাহত সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করেন তিনি। এছাড়া এই মামলার আসামিদের মধ্যে জামিনে থাকা 8 জনের জামিন বাতিল চেয়ে আদালতে লিখিত আবেদন করেন। হাওয়া ভবন তৎকালীন 4 দলীয় জোট বিএনপি জামাত জোটের শিক্ষা উপমন্ত্রী জনাব আব্দুল সালাম পিন্টু সাহেবের সরকারি বাসভবন ধানমন্ডি, এইচ বঙ্গবন্ধু এভিনিউ সহ আমরা 10টি ঘটনাস্থলের কথা বলেছি। হাওয়া ভবনের যদি রাষ্ট্রীয় মদত সমর্থন তারেক রহমানের সাহায্য যদি না পেতেন তাহলে এ ধরনের ঘটনা ঘটানো তাদের পক্ষে সম্ভব ছিল না। রায় এবং আদেশ পর্যন্ত আটক না রাখলে এই অনুপস্থিত বা পলাতক হওয়ার সম্ভাবনা থাকে। আমরা আশা না, আমরা আগামীকালই রায়ের তারিখ নির্ধারণ হবে ইনশাল্লাহ, আগামীকালই হবে। পরে যুক্তি খণ্ডন পর্বে আসামি পক্ষ থেকে মামলার অধিকতর তদন্তের আইনি বৈধতা নিয়ে প্রশ্ন তুলেন আইনজীবীরা। বলেন, 61 জনের সাক্ষ্য হয়ে যাওয়ার পর অধিকতর তদন্ত করে আরও 30 জনকে চার্জশিটভুক্ত করা সঠিক হয়নি। পুলিশ রিপোর্ট অ্যাকসেপ্ট করার পরে, কগনিজেন্স নেওয়ার পরে, তারপরে মামলা ট্রায়ালে যাওয়ার পরে, 61 জন সাক্ষী হওয়ার পরে এই যে অধিকতর তদন্তের নামে পুনঃতদন্ত, এটা আইনে নট টেনেবল ইন দি আই অফ ল। তবে হ্যাঁ, যদি ওই 61 জন সাক্ষীর মধ্যে কেউ বলতো কারো নাম যে চার্জশিটে নাই, সেক্ষেত্রে ফার্দার ইনভেস্টিগেশন হতে পারত, কিন্তু এই মামলায় ওইরকম কোনো কিছু নাই। 2004 সালের 21শে আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলায় 24 জন নিহত হন, আহত হন বহু মানুষ। এই মামলার 52 আসামির মধ্যে 3 জনের অন্য মামলায় ফাঁসির দণ্ড কার্যকর হওয়ায় এখন 49 জনের বিচার চলছে। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। বিশেষজ্ঞ চিকিৎসকের মতামতের পরও বেগম জিয়ার অসুস্থতা নিয়ে রাজনীতি করা অনভিপ্রেত বলে মন্তব্য করেছেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তিনি বলেন, অসুস্থতা নিয়ে রাজনীতি করা দেশের ইতিহাসে এটাই প্রথম ঘটনা। সোমবার সুপ্রিম কোর্টে নিজ কার্যালয়ের সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। অসুস্থতা নিয়েও যে এত রাজনীতি হতে পারে বাংলাদেশের ইতিহাসে এই প্রথম দেখা গেল। 5 জন ডাক্তার বলছে যে তার অবস্থা আশঙ্কাজনক না, তারপরেও সেই রিপোর্টকে গ্রাহ্য না করা বা সেই রিপোর্টকে গ্রহণ না করে যারা বক্তব্য দিচ্ছে তারা সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিতভাবে এই সমস্ত করছে। নোয়াখালীতে আওয়ামী লীগের প্রতিবাদ সমাবেশে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে পুলিশ সহ আহত হয়েছেন অন্তত 40 জন। সোমবার বিকেলে বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী এলাকায় এ সংঘর্ষ হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, আওয়ামী লীগ নেতা আখতারুজ্জামানের উপর দুর্বৃত্তের হামলার প্রতিবাদে চৌমুহনী পাবলিক হল চত্বরে প্রতিবাদ সমাবেশ ডাকে উপজেলা আওয়ামী লীগ। অনুষ্ঠান শুরুর আগেই সংসদ সদস্য মামুনুর রশিদ কিরণ ও চৌমুহনী পৌরসভার মেয়র আক্তার হোসেন ফয়সালের উপস্থিতিতেই দুপক্ষের সমর্থকদের মধ্যে বাক বিতণ্ডা হয়। এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুপক্ষ। এ সময় সভাস্থলে কয়েকটি ককটেল বিস্ফোরণ ও ভাঙচুর চালানো হয়। সংঘর্ষে পুলিশের 15 সদস্য সহ 40 জন আহত হন।
এতে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। শতাধিক রাউন্ড ফাঁকা গুলি ও টিয়ার শেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। চট্টগ্রামে ছাত্রলীগ নেতা সুদীপ্ত হত্যা মামলায় 2 আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার দুপুরে মুখ্য মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পুলিশ জানায়, সুদীপ্ত হত্যা মামলার আসামি নিপু ও জাহেদ হাইকোর্ট থেকে 6 সপ্তাহ জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষে সোমবার নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তারা। আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান। গত বছরের 6 অক্টোবর নগরীর দক্ষিণ নালাপাড়ার নিজ বাসা থেকে ডেকে নিয়ে দুর্বৃত্তরা তাকে পিটিয়ে হত্যা করে। এই ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে সদরঘাট থানায় অজ্ঞাত 6-7 জনকে আসামি করে হত্যা মামলা করেন। এই 2 জন আসামি হাইকোর্ট থেকে জামিন নিয়েছিল 30/7/2018-তে 6 সপ্তাহের জন্য, এবং হাইকোর্ট নির্দেশ দিয়েছে তাকে ওই যে সিএমএম আদালতে হাজির হয়ে সিএমএম সাহেবের স্যাটিসফ্যাকশন মতো বন্ড সাবমিট করতো। তাই ওরা 6 সপ্তাহ পরে, 6 সপ্তাহ এক্সপায়ার হওয়ার পরে তারা আজকে বিজ্ঞ সিএমএম আদালতে হাজির হয়েছে। মামলার রেকর্ডপত্র এবং নথিতে দেখার পরে বিজ্ঞ সিএমএম তাদের জামিন নামঞ্জুর করে তাদেরকে জেল হাজতে প্রেরণ করেন। রাজধানী সহ দেশের সরকারি হাসপাতালগুলোতে আইসিইউর তীব্র সংকটে দিশেহারা রোগী ও স্বজনরা। মুমূর্ষ রোগীকে বাঁচাতে তাই যে কোনো মূল্যে বেসরকারি বিভিন্ন হাসপাতালের আইসিইউতে ঠাঁই নিতে বাধ্য হচ্ছেন ভুক্তভোগীরা। এতে আর্থিক ক্ষতির সঙ্গে অনেক সময় রোগী পান না কাঙ্ক্ষিত সেবা। সংকট সমাধানে 2022 সালের মধ্যে প্রতিটি জেলায় অন্তত 5টি করে আইসিইউ শয্যা নির্মাণের আশ্বাস স্বাস্থ্য অধিদপ্তরের। নুরুল ইসলামের ছবিতে দেখুন মুজাহিদ শুভর রিপোর্ট। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী সরকারি হাসপাতালের মোট বেডের অন্তত 10 ভাগ আইসিইউ বেড থাকার কথা থাকলেও 850 বেডের এই সোহরাওয়ার্দী হাসপাতালে আইসিইউ বেড রয়েছে মাত্র 10টি, যার মধ্যে একটি 8.5 মাস এবং অপরটি প্রায় 1.5 বছর থেকে ফাঁকাই হয়নি। যথাসময়ে আইসিইউ বেড না পেয়ে কত সংখ্যক রোগী যে মৃত্যুর শিকার হয়েছে তারও কোনো সঠিক হিসেব নেই কারো কাছেই। আমার এই বাচ্চাটা বাঁচানোর জন্য পাগলের মতো আইসি পাওয়ার জন্য পাগলের মতো হন্য হয়ে ঘুরছি ঢাকা শহর, পুরা ঢাকা শহর। একটা আইসিইউ মানে একটা রোগীর জীবন না, একটা আইসিইউ মানে শত শত মানুষের জীবন। প্রত্যেকটা হসপিটালে আইসিইউর সংখ্যা বাড়ানো হোক। আমার হাসপাতালে এখন আইসিইউ শয্যা হলো 10টা। এটা যদি 50 শয্যারও হয় তারপর আমরা আইসিইউ রোগী দিয়ে সংকুলন করতে পারবো না। দেশের 18টি সরকারি জেলা হাসপাতালে নেই কোনো আইসিইউ ইউনিট। রাজধানী সহ প্রতিটি জেলাতেই তীব্র আইসিইউ সংকট থাকায় বাধ্য হয়ে বেসরকারি হাসপাতালের শরণাপন্ন হচ্ছেন রোগীরা। এতে শুরুতেই লাখ লাখ টাকা শেষ হওয়ায় পরবর্তীতে সরকারি হাসপাতালে আইসিইউ খরচ চালানোর সামর্থ্য থাকছে না অনেকের। এরপরও এই সোনার হরিণ যাদের ভাগ্যে জুটছে তাদেরও ভোগান্তির যেন শেষ নেই। যাদের ভালো কোনো লবিং আছে, কোনো নেতাকর্মী আছে, 4 দিন 5 দিন পরে আপনার সিট পাওয়া যাইতেছে। ঢাকা শিশু হাসপাতালে আমি এনআইসিইউ না পেয়ে প্রাইভেটে গেছি, প্রাইভেটে আমার সব শেষ করে দিয়েছি। পরে কোনো রকম বাচ্চার জানটা নিয়ে আমি আবার এনআইসিইউ শিশু হাসপাতালে সিট পেয়ে নিয়ে আসছি। স্কোয়ারে দৌড়াদৌড়ি করছি, পরে আমি কোনো উপায় না দেখে এখানে আসছি। এখানে 7 দিন পরে আমি সিট খালি পাইছি। শুধু শিশু হাসপাতাল না, সারা বাংলাদেশে বিশেষ করে ঢাকা শহরে আইসিইউ এনআইসিইউ সংকট অত্যন্ত প্রকট। অতি দ্রুত এর বেড সংখ্যা বাড়ানো দরকার। এদিকে দ্রুত শয্যা বাড়ানোর পাশাপাশি সীমাবদ্ধ শয্যা বন্টনে আরও সতর্ক হবার আহ্বান বিশেষজ্ঞদের। অবাঞ্ছিত কিছু রোগীর চাপ আমাদের মধ্যে আসে এবং এই রোগীগুলোকে চিকিৎসা দিয়ে যখন ভালো করা যায় না, মৃত্যুর সংখ্যাটাও বেড়ে যায়। যাদের বয়স কম, যাদের অপেক্ষাকৃত রোগীটি ভালো হওয়ার সম্ভাবনা আছে চিকিৎসার মাধ্যমে, তাকেই নির্বাচন করা উচিত। দেশের সবকটি জেলায় আইসিইউ সেবা নিশ্চিত করতে আরও 4টি বছর অপেক্ষা করতে হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। 22 সালের 30 জুনের মধ্যে আমাদের সরকারের পরিকল্পনা আছে যে আমরা প্রতিটা জেলা সদর হাসপাতালে কমপক্ষে 5 বেড আইসিইউ স্টার্ট করে দেব। আইসিইউ সেবা নিশ্চিতে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা জনবল। তাই এখন থেকেই দক্ষ চিকিৎসক ও নার্স তৈরিতে জোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। ডিজিটাল নিরাপত্তা বিল 2018-এর বেশ কিছু জায়গায় পরিবর্তন এনে এর চূড়ান্ত প্রতিবেদন সংসদে উত্থাপন করেছে সংসদীয় স্থায়ী কমিটি। সোমবার বিকেলে সংসদ অধিবেশনের ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইমরান আহমেদ
প্রতিবেদনটি উত্থাপন করেন। সংসদীয় কমিটি এই আইনের অধীনে অপরাধের কিছু জায়গায় শাস্তি কমানোর সুপারিশ করেছেন। এদিকে সড়ক পরিবহন বিল 2018 চূড়ান্ত প্রতিবেদনও সংসদে উত্থাপন করা হয়। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি একাব্বর হোসেন বিলটির চূড়ান্ত প্রতিবেদন সংসদে তোলেন। এছাড়া দাওরায়ে হাদিসকে মাস্টার্সের সমমর্যাদা বিল 2018 সহ বেশ কয়েকটি বিলের চূড়ান্ত প্রতিবেদন সংসদে উত্থাপিত হয়। এদিকে জাতীয় পরিকল্পনা উন্নয়ন একাডেমি বিল 2018 সোমবার সংসদে পাশ হয়। চট্টগ্রাম এবং মোংলা বন্দর ভারতকে ব্যবহার করতে দেওয়ার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। দুদেশের সম্পর্ক আরও বেশি অর্থবহ করে তোলার জন্য সোমবার মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। তবে অবকাঠামোগত সুযোগ সুবিধা নিশ্চিত করেই ভারতকে বন্দর ব্যবহারের অনুমতি দেওয়ার পক্ষে মত বন্দর ব্যবহারকারীদের। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। ভৌগোলিকগত অবস্থানের সুবিধার পাশাপাশি সক্ষমতা বাড়তে থাকায় প্রতিবেশী দেশগুলো চট্টগ্রাম বন্দর ব্যবহারে আগ্রহী ছিল, কিন্তু নানা জটিলতার কারণে তা বাস্তবায়ন করা যাচ্ছিল না। অবশেষে সেই জটিলতা কাটতে শুরু করেছে। সোমবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রী পরিষদের বৈঠকে চট্টগ্রাম ও মংলা বন্দর ভারতকে ব্যবহার করতে দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়। চট্টগ্রাম পোর্ট, মংলা পোর্ট টু আগরতলা ভায়া আখাউড়া একটা, তারপরে চট্টগ্রাম পোর্ট বা মংলা পোর্ট টু ডাউকি ভায়া তামাবিল বন্দরে আসলো, ওখান থেকে আমাদের নিজস্ব ভেহিকেলে বা ট্রান্সপোর্টে চলে গেল আখাউড়া, মাঝখানে আমাদের পরিবহনে চলে। মূলত দূরত্বের কারণে সেভেন সিস্টার ক্ষেত্র ভারতের বাংলাদেশ সীমান্তবর্তী 7টি প্রদেশে পণ্য পৌঁছাতে বেগ পেতে হয়। এই অবস্থায় ভারত যেমন চট্টগ্রাম বন্দর ব্যবহার করে অল্পতম সময়ে পণ্য পৌঁছাতে পারবে, তেমনি তার অর্থনৈতিক সুবিধা পাবে বাংলাদেশ। বিপুল সংখ্যক পণ্য যদি চট্টগ্রাম মধ্য দিয়ে আসা যাওয়া করে পরিবাহিত হয়, তাহলে আপনার রেভিনিউ আসবে, ট্যাক্স সম্পর্কিত অনেক ব্যাপার আছে যেগুলি বাংলাদেশ লাভবান হওয়ার অনেক সম্ভাবনা আছে। চট্টগ্রাম পোর্টের ক্যাপাসিটি 2.5 মিলিয়ন, এটাকে মিনিমাম 60 মিলিয়নে নিতে হবে, ব্যাট টার্মিনাল করতে হবে, সমুদ্র পথে ডেভেলপ করতে হবে, অর্থাৎ কানেক্টিভিটি বাড়াতে হবে। গত অর্থ বছরে 24 লাখের বেশি কন্টেনার হ্যান্ডেলিং করেছে চট্টগ্রাম বন্দর। ভারত বন্দর ব্যবহার শুরু করলে এই সংখ্যা দ্বিগুণ হবে বলে আশা ব্যবসায়ীদের। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। উজান থেকে নেমে আসা ঢলে যমুনা, ব্রহ্মপুত্র, পদ্মা ও তিস্তার পানি বাড়তে থাকায় উত্তর ও মধ্যাঞ্চলের বেশ কয়েকটি জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে বিস্তীর্ণ এলাকার ফসলি জমি। নদীপাড়ের বাসিন্দাদের মাঝে দেখা দিয়েছে বন্যা আতঙ্ক। রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। কুড়িগ্রামে ধরলা ও তিস্তার পানি কিছুটা কমতে শুরু করলেও বেড়েছে ব্রহ্মপুত্র নদের পানি। ব্রহ্মপুত্রের পানি বাড়ায় এর তীরবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চলে অর্ধশতাধিক গ্রামে পানি ঢুকে পড়েছে। পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছেন অন্তত 12,000 মানুষ। তলিয়ে গেছে প্রায় 3,000 হেক্টর জমির রোপা আমন ধান। গবাদি পশু নিয়ে বিপাকে পড়েছেন এসব এলাকার মানুষ। বন্যার মধ্যে বাড়ি তলে গেলে এলা পরে আনি বাড়ি খাই, এলা কোনো বেড়বার জায়গা নাই। 2 কালি মাটি তাতে বাড়ি করি আছে, তাইও অর্ধেকখান গেছে ভাঙি আর অর্ধেকখান আছে, তাইও পানির চতুর পাহে। বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় বাড়িঘরে পানি ঢুকে পড়ায় বিপাকে পড়েছেন চরাঞ্চল ও নিম্নাঞ্চলের মানুষ। নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছেন অনেকেই। তলিয়ে গেছে কর্ণীবাড়ি, চন্দন বাইশা ও চালোয়া বাড়ি সহ বেশ কিছু এলাকার ফসলি জমি। এদিকে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে আরও কয়েকদিন পানি বৃদ্ধি অব্যাহত থাকবে। এই পানি বৃদ্ধি আগামী 22 তারিখ পর্যন্ত বাংলাদেশে অব্যাহত থাকবে, তবে লাস্টের দিকে এটা স্লো রেটে বাড়বে। নদীর ফ্লাড প্লেনের ভেতরে যে নিম্নাঞ্চল, চরাঞ্চল আছে, সেখানে এই পানি বৃদ্ধির ফলে কিছু ইনান্ডেশন হবে। প্রবল স্রোতে গাইবান্ধায় ব্রহ্মপুত্র নদের ভাঙনে ফুলছড়ি উপজেলায় একটি প্রাথমিক বিদ্যালয়ের টিনশেড ভবন বিলীন হয়ে গেছে। রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় নৌকায় চলাচল করছেন মানুষ। তবে ভাঙনের কবল থেকে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ রক্ষায় প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। যখনই কোনো জায়গায় কোনো প্রবলেম দেখা দিবে, সাথে সাথেই কিন্তু আমরা সেটি মিট আপ করার জন্য ব্যবস্থা নিয়ে নেব। আমাদের কাছে অর্থ, শুকনো খাবার এবং চাল এগুলো যথেষ্ট মজুদ আছে। আমরা সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে নিয়মিত যোগাযোগ করছি, আমরা সার্বিক দিক মনিটরিং করছি। এদিকে রাজবাড়ীর গোদারবাজার এলাকায় নতুন করে ভাঙন দেখা দিয়েছে। এতে শহররক্ষা বাঁধের প্রায় 200 মিটার নদীগর্ভে বিলীন হয়ে গেছে।
এছাড়া জামালপুরে যমুনা নদীর পানি বাড়ায় চরাঞ্চল ও নিম্নাঞ্চলে পানি উঠতে শুরু করেছে। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। অবশেষে একনেকে পাশ হওয়া প্রকল্পের আওতায় শরীয়তপুরের পদ্মা নদীতে ড্রেজিংয়ের প্রস্তুতি নিয়েছে কর্তৃপক্ষ। এরই মধ্যে নড়িয়া উপজেলার ভাঙন কবলিত এলাকায় পৌঁছে গেছে একটি ড্রেজার মেশিন। সোমবার সন্ধ্যায় ড্রেজার মেশিনটি পৌঁছায়। মঙ্গলবার আরও দুটি ড্রেজার মেশিন আসার কথা রয়েছে। এরপর শুরু হবে ড্রেজিং কাজ। ড্রেজিংয়ের মাধ্যমে মাঝ নদীতে স্রোত প্রবাহিত করা গেলে ভাঙন অনেকটা কমে আসবে বলে আশা করছে কর্তৃপক্ষ। গত ২রা জানুয়ারি শরীয়তপুরে পদ্মা নদীর ডান তীর রক্ষায় প্রায় ৯ কিলোমিটার প্রতিরক্ষা বাঁধ নির্মাণের একটি প্রকল্প পাশ করে একনেক। সম্প্রতি পদ্মার ভাঙন তীব্র হলে জরুরি ভিত্তিতে একনেকে পাশ হওয়া প্রকল্পের কাজ শুরু করতে যাচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। সরকারি চাকরিতে কোটা না রাখার সুপারিশ সংস্কার কমিটির মন্ত্রিসভায় অনুমোদনের পর আগামী মাসে প্রজ্ঞাপন। আন্দোলনকারীরা ইতিবাচক বললেও কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা। বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে আনতে দেশে বিদেশে অনলাইন স্বাক্ষর কর্মসূচির উদ্বোধন। ওবায়দুল কাদের বললেন, হত্যাকারীদের পালানোর সব ব্যবস্থাই করেছিলেন জিয়াউর রহমান। মহাসচিবের আমন্ত্রণে জাতিসংঘ সফর, কথা হয়েছে দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে। নিউ ইয়র্ক থেকে ফিরে জানালেন মির্জা ফখরুল, দেখা করেছেন তারেক রহমানের সঙ্গেও। হাওয়া ভবনের মদদ ছাড়া ২১শে আগস্ট গ্রেনেড হামলা চালানো সম্ভব ছিল না, দাবি রাষ্ট্রপক্ষের আইনজীবীর। রায়ের তারিখ ঘোষণা হতে পারে মঙ্গলবার। এই ছিল প্রবাসী সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিঙ্ক ও রবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।